Dear students, welcome back to my another video. Today's topic is I Wandered Lonely as a Cloud, written by William Wordsworth. I Wandered Lonely as a Cloud. This poem is written by William Wordsworth. You know, William Wordsworth is a romantic poet. He is a poet of nature. He thinks that nature has a healing power. Nature can soothe him. Nature can be a good friend of human beings. In this poem, we see that once the poet was roaming aimlessly beside a lake. He was all alone. He was wandering aimlessly like a patch of cloud floating in the sky over vales and hills. Let's start the poem. I wandered lonely as a cloud. আমি ঘুরে বেড়াচ্ছিলাম একাকী ক্লাউডের মতো, একগুচ্ছ মেঘের মতো, দ্যাট ফ্লাটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস। ঠিক উপত্যকা অথবা পাহাড়ের উপরে আমরা যখন নিচ থেকে দেখি তখন আমরা খুব সহজে দেখতে পাই আকাশে প্যাজা কোলার মতো করে কি হচ্ছে, একগুচ্ছ মেঘ ভেসে যাচ্ছে। কবি বলছে আকাশের ওই মেঘের মতো আমিও একাকী নিচে পথ ধরে হাঁটছি লেকের পাড়ে। When all at once I saw a crowd. Suddenly the poet saw a crowd. You know, crowd মানে হচ্ছে জনতা, ভিড়, যে কোনো কিছুর ভিড়, বাট এখানে এটা একটা হাইপারবোলিক ওয়ার্ড। কবি কি বলছেন? When all at once I saw a crowd, a host of golden daffodils. কবি বলছেন তিনি যখন হেঁটে যাচ্ছিলেন সাডেনলি তিনি দেখতে পেলেন অসংখ্য ড্যাফোডিলস, যেন মনে হচ্ছে যে ড্যাফোডিল যে ফ্লাওয়ারগুলো তারা এক জায়গায় জড়ো হয়ে আছে। ঠিক আছে, এটাও একটা হাইপারবোলিক কথা। এবং গোল্ডেন ড্যাফোডিলস বলতে এখানে ড্যাফোডিলসকে কী করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে। When all at once I saw a crowd, a host of golden daffodils. Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. আমি যখন লেকের পাড় ধরে হেঁটে যাচ্ছিলাম তখন আমি দেখতে পেলাম গাছের নিচে অসংখ্য ড্যাফোডিলস আছে এবং সেগুলো বাতাসে, ব্রিজ মিন্স হিয়ার বাতাস, বাতাসের মধ্যে মৃদুমন্দ বাতাসে কি হচ্ছিল, দুলছিল, মনে হচ্ছিল এগুলো নিজের আনন্দে নৃত্য করছিল। So here we see all on a sudden he saw a large number of daffodils by the side of the lake under the trees. They were of golden color and are waving and dancing in the air, continuous as the stars that shine and twinkle on the Milky Way. What is the meaning of these two lines? Continuous as the stars, তাদেরকে দেখতে মনে হচ্ছিল আকাশের তারার মতো, দ্যাট শাইন, যেগুলো আলোকিত হচ্ছিল, অ্যান্ড টুইঙ্কেল, পিট পিট করছিল, অন দ্য মিল্কি ওয়ে, মিল্কি ওয়ের মতো। দে ওয়ার কাউন্টলেস ইন নাম্বার অ্যান্ড দে স্প্রেড ইন আ লং লাইন অ্যালং দ্য সাইড অফ দ্য লেক। এই কারণে কবি বলছেন যে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স, আমরা আকাশের তারা যেভাবে কাউন্ট করতে পারি না ঠিক সেভাবেই এখানে ড্যাফোডিলসকে দেখানো হচ্ছে। দে লুকড লাইক ইননাম্বারেবল স্টার্স শাইনিং কনস্ট্যান্টলি ইন দ্য স্কাই ইন দ্য ফর্ম অফ মিল্কি ওয়ে। দে স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা কখনোই হয়তো বা থামবে না। ঠিক আছে, At one glance, the poet saw a huge number of them waving their hats as if they were dancing out of joy. Just look at these two lines. They stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance. 10,000. Is it possible? This is also another example or another figures of speech, that is we can say hyperbole. Hyperbole 10,000 saw I at a glance, 10,000 একই সাথে কিন্তু দেখা যায় না, এটা একটা হাইপারবোলিক টার্ম এখানে কবি ইউজ করেছেন। টসিং দেয়ার হ্যাটস, টসিং মানে কি, তাদের মাথা নোয়ানো। ইন স্প্রাইটলি ড্যান্স, মনে হচ্ছিল
খুব আনন্দের সহিত তারা ড্যান্স করছে, আসলে বাতাসে দুলছিল। দ্য ওয়েভস অফ দ্য লেক ওয়ার অলসো ড্যান্সিং সাইড বাই সাইড উইথ দ্য ড্যাফোডিলস, বাট দেয়ার glittering glance was no match for the joy and gaiety of the flowers. So here you see, continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their hats in sprightly dance. Hope you understand. That means waves of the lake were also dancing side by side. আসলে লেকের পানি আমরা জানি হালকা সবসময় কী অবস্থায় থাকে, দোদুল্যমান অবস্থায় থাকে, কিন্তু বাতাস যখন বইছে, যখন ড্যাফোডিলের উপর দিয়ে মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে, তখন ওই ড্যাফোডিল ফ্লাওয়ারগুলো কী করছিল, টসিং দেয়ার হ্যাডস ইন স্প্রাইটলি ড্যান্স, তখন সেগুলো দুলছিল, বাতাসে দুলছিল। লেকের পানি এবং লেকের পানির মধ্যে একটা স্নিগ্ধতা ছিল, এবং পাশাপাশি ড্যাফোডিলস যে ফ্লাওয়ারগুলো সেগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে বাতাসে সেগুলো কী করছিল, মৃদুমন্দ দুলছিল। এখানে আমরা দেখতে পাই যে পুরো কবিতাটাতে আমরা দেয়ার আর 4 স্ট্যান্ডাস, ওকে, দেয়ার আর 4 স্ট্যান্ডাস হিয়ার, এবং আমরা দেখতে পাই ইচ স্ট্যান্ডা হ্যাজ 6 লাইন্স, এবং আমরা এখানে একটু রাইম স্কিমটা পাশাপাশি দেখে নিতে পারি, যেমন ক্লাউড হিলস, ক্রাউড ড্যাফোডিলস, ক্লাউড ক্রাউড, এ বি সি সি। জাস্ট রাইম স্কিমটা একটু খেয়াল করো। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, ক্লাউড, এবং আমরা থার্ড লাইন দেখি ক্রাউড, প্রোনাউন্সিয়েশনটা সেম, ক্লাউড ক্রাউড, এ থার্ড লাইন অ্যান্ড ফার্স্ট লাইন এ হিলস ড্যাফোডিলস, এ বি, আমরা রাইম স্কিম ধরবো এ বি। তারপরেরটা দেখো ট্রিজ ব্রিজ, তার মানে অ্যাস দিয়ে ই দিয়ে শেষ হয়েছে, ট্রিজ ব্রিজ, সি, তাহলে আমার রাইম স্কিম হবে এ বি সি। In the same way, you see in the second stanza there are also 6 lines. Okay, the first line ends with shine, third line ends with line. So there is a similarity, shine line. Then you see second line way, fourth line bay. That means there is a similarity, glance dance. So the word ends with e, dance. Here you also see A B rhyme scheme is A B C. So hope you understand. Now next stanza we start. Come to the next stanza, we see the waves beside them danced. What is the meaning? Waves you know, ঢেউ, তার মানে লেকের যে ঢেউগুলো সেগুলো কি করছিল, danced, but they outdid the sparkling waves in glee. A poet could not but be gay. Gay means here আনন্দিত হওয়া, in such a jocund company. So what does the poet want to say through these lines? The poet was seized with the waves of the lake were also dancing side by side with the daffodils, but their glittering glance was no match for the joy and gaiety of the flowers. তার মানে লেকের পানিতে যে ঢেউর সৃষ্টি হচ্ছিল সেটার মধ্যে যে আনন্দ ছিল সেটার সাথে ওই ফ্লাওয়ার যখন দুলছিল বাতাসে, দুটোর মধ্যে কোনো কি ছিল না, কোনো ম্যাচ কিন্তু ছিল না। outdid the sparkling waves in glee. A poet could not but be gay. বলছে একজন কবি যিনি কবিতা লিখতে পছন্দ করেন তিনি কখনো কিন্তু এরকম একটি দৃশ্য দেখে কি করতে পারবেন না, আনন্দিত না হয়ে থাকতে পারেন না। ইন সাচ আ জোকাউন্ট কোম্পানি, এই ধরনের আনন্দময় সঙ্গী, কারণ দেখা যাচ্ছে লেকের পানিও দুলছে এবং পাশাপাশি ড্যাফোডিলসগুলো বাতাসে দুলছে। আই গেজড, আমি তাকিয়ে আছি এবং তাকিয়ে আছি। দ্যাট মিন্স দ্য পয়েট ওয়াজ সিজড with an ecstasy of delight. He felt that a poet who was sensitive to natural beauty could not help feeling happy in the company of such gay and beautiful flowers.
He continued to look at them like knowing then what a great treasure he was collecting in his mind. Okay, তার মানে কবির কাছে মনে হচ্ছিল এই যে কবি এই সুন্দর দৃশ্যটার সাক্ষী হলো, এই বিষয়টা তাকে কি করবে, ইট উইল ইন্সপায়ার হিম টু রাইট মোর অ্যান্ড মোর। হি কন্টিনিউড টু লুক অ্যাট দ্যাম, কবি তাকিয়েছিল, আই গেজড অ্যান্ড গেজড, সো হি কন্টিনিউড টু লুক অ্যাট দ্যাম লিটল নোয়িং দ্যান হোয়াট এ গ্রেট ট্রেজার, কি সুন্দর একটা সম্পদ হি ওয়াজ কালেক্টিং ইন হিজ মাইন্ড। In the fourth para, we can see for oft. For oft means for often. প্রায়ই, when on my couch I lie. Lie means শুয়ে থাকা। যখন আমি আমার বাসায় কোচের মধ্যে সোফায় শুয়ে থাকি, in vacant or in pensive mood, যখন ভ্যাকেন্ট মানে শূন্য, একাকী, or in pensive mood, যখন আমার মনটা অনেক খারাপ থাকে, the flash upon that inward eye, তখন আমি জীবন্তভাবে ওই দৃশ্যগুলো দেখতে পাই, আমার মনে পড়ে এই যে আমি অনুভূতিটা এখান থেকে গেদার করে নিয়ে যাচ্ছি, ওই ফিলিংসটা আমার মধ্যে থাকে, আমি ইমাজিন করি এবং এটা আমার কাছে এক ধরনের প্রশান্তি এনে দেয়। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, সলিটিউড মানে একাকী, এই একাকী সময়টায় যে সিটি লাইফের যে ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে যখন কবি এটার কথা মনে করেন, তখন তার মনের মধ্যে এক ধরনের ব্লিস বা আশীর্বাদ বা আনন্দের সৃষ্টি হয়। In fact, the sight of was being indelibly printed on his sensitive mind. Later, whenever the poet lay down on his couch in a vacant or a thoughtful mood, that beautiful scenery appeared before his mind's eye. Hence, when the memory of that sight appeared to the poet, he derived from it the same pleasure which he had enjoyed when he had actually it. তার মানে কবি বলতে চাচ্ছেন, যখন তিনি শহরের জীবনে থাকবেন, যখন তিনি তার বাসার রুমে সোফার কোচে বসে থাকবেন, বা যখন তিনি খুব লোনলি সলিটিউড ফিল করবেন, অ্যাট দ্যাট টাইম তিনি এই মেমোরিটাকে কী করবেন, রিকল করবেন, তিনি ফিল করবেন এবং তার কাছে এটা ফ্ল্যাশ মনে হবে একদম জীবন্ত, যেটা তাকে তার মনে এক ধরনের প্রশান্তি এনে দিবে। ঠিক আছে, আমরা সাথে সাথে আরেকটা বিষয় দেখি, থার্ড স্ট্যান্জা এবং ফোর্থ স্ট্যান্জা, আমরা একটু রাইম স্কিমটা দেখি। হিয়ার ইউ সি দে, গ্লি, গে, কোম্পানি, সো দে প্রোনাউন্স উইথ দে এবং গে। দেখো এ স্ট্যান্জা, তাহলে রাইম স্কিম আমরা দেখতে পাই, দ্য এ বি, গ্লি, কোম্পানি, প্রোনাউন্স উইথ ই, তাহলে গ্লি ই, এ বি, this is the rhyme scheme. And here you can see thought brought, c, just like the fourth stanza you can see the rhyme scheme, lie, third line I, so there is a similarity, lie, I. In the same way there is another similarity we see, mood, solitude, so lie, I, a b rhyme scheme. And finally fields, daffodils, c. This is the rhyme scheme. If you are asked what is the central theme of the poem and how is it presented, you can say, I Wandered Lonely as a Cloud is a beautiful poem on nature by William Wordsworth. Wordsworth is regarded as a high priest of nature. Nature always plays a dominant role in all poems of Wordsworth. The poem is not an exception to this. আমরা যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলি, তিনি ছিলেন রোমান্টিক এজের পয়েট এবং তার প্রত্যেকটা দিখায় আমরা দেখতে পাই তিনি নেচারকে হাইলাইট করেছেন। The central theme of the poem is the relationship between man and nature as a benevolent power on human mind. Besides the main theme, there are other themes too. These are the beauty of nature and its effect on human spirit, loneliness, a rejection of city life, and an urge for going back to rural life. So this is another theme. The first theme is the relationship between nature and human beings. Okay, and again we see another theme, the beauty of nature,
and its effect on human spirit, loneliness, একাকিত্ব, a rejection of city life, and an urge for going back to rural life. Memory and the past power of imagination. Nature has a healing effect on human mind. প্রকৃতির আছে একটা হিলিং ইফেক্ট অন হিউম্যান মাইন্ড। আমাদের যখন মন খারাপ হয় তখন আমরা কি করি? আমরা কেউ লেকের পাড়ে চলে যাই, কেউ আমরা নদীর পাড়ে বসে থাকি, কেউ আমরা চুপচাপ কান্নাকাটি করি। তার মানে আমাদের প্রকৃতির সাথে আমরা নিজেকে মিলিয়ে নিই। যখন আমাদের মন খারাপ হয় তখন মনে হয় যে প্রকৃতিও মনে হয় আজকে আমার সাথে মন খারাপ। তাহলে এই যে আমরা নেচারকে বন্ধু মনে করি এবং আমরা মনে করি নেচারের একটা হিলিং পাওয়ার আছে, নেচার আমাদেরকে বুঝে, তার মানে এখানে আমরা গডের প্রেসেন্সটাও খুঁজে পাই। ঠিক আছে? ফাইন্ডিং দ্য পয়েট লোনলি, নেচার offers him great joy. Watching the beauty of the golden daffodils, the poet forgets his loneliness and joins nature in its mirth. The jocund company of the fluttering daffodils makes him spellbound. As a passionate lover, the poet keeps on watching their outward beauty. At the same time, the poet realizes that the sight of the daffodils is imprinted on his mind অটোমেটিক্যালি। কবি মনে করছেন এই যে ড্যাফোডিল তাকে মুগ্ধ করেছে, এই মুগ্ধতাটা তাকে কি করছে, তার মনের মধ্যে ইমপ্রিন্টেড হয়ে যাচ্ছে, অনেক দিনের জন্য এটা মনের মধ্যে গেঁথে যাচ্ছে এবং এটাই তাকে একটা সময়, তার একাকী সময়টাতে তাকে আনন্দ দিবে। It acts as a permanent source of joy to him. Later on, when the poet feels lonely or pensive, the sight of the beautiful daffodils flashes in his mind. The sweet memory of the daffodils makes him forget his present sorrows and anxieties. সুইট মেমোরি তাকে সাহায্য করবে তার বর্তমান দুঃখ এবং কষ্টগুলোকে ভুলে থাকতে। Thus we see that nature is always a benevolent power to the poet because it helps man enjoy life, ignoring the fevers and freaks of life. Again, we see that the beauty of nature uplifts human spirit to make life smooth. At the beginning of the poem, we find the poet in a sad mood, but as soon as he discovers the daffodils, his sad mood disappears. He joins the gaiety of nature then and there. Thus, we see that nature is always a benevolent power to the poet because it helps man enjoy life, ignoring the fevers and freaks of life. Again, we see that the beauty of nature uplifts human spirit to make life smooth. At the beginning of the poem, we find the poet in a sad mood. But as soon as he discovers the daffodils, his sad mood disappears. He joins the gaiety of nature then and there. Thus, we see that nature is a living spirit and is sensitive to human feelings. Another theme that we find in the poem is the theme of loneliness. The poet gives us a hint that every individual is alone on earth. This loneliness can be removed only if we know how to enjoy life. Thank you.